আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। হাজারিও নাক রসায়ন এমসিকিউ সলভ করতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা রসায়ন দ্বিতীয় পত্রের যে প্রথম চ্যাপ্টারটা আছে পরিবেশ রসায়ন এর শেষ ক্লাসটা নেব, মানে চতুর্থ ক্লাস। তো আজকে আমরা দেখব যে বহুপদী এবং সমযোজী শোষক আর হচ্ছে তোমাদের অভিন্ন যে প্রশ্নগুলো আছে এই এমসিকিউ গুলো সলভ করব। তো এক্ষেত্রে আমরা ওই যে 139 নাম্বার থেকে বাকি যে কয়টা আছে এই কয়টা সলভ করব। এগুলো একাডেমির জন্য করতে পারো, অ্যাডমিশন মেডিকেল এগুলোতে কম আসে বলতে আসেই না। তবে এখান থেকে কিছু থিওরি আছে, তোমরা থিওরিগুলো আর কি পড়তে পারো, যে কোনটা কি হয় একটা রিভিশনমূলক ক্লাস করতে পারো। আর যারা একাডেমিক আছে তাদের তো অবশ্যই এগুলো আসবে। আচ্ছা দেখো 139 নম্বর প্রশ্নটা দেখো, ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারে বায়ু দূষণের প্রধান কারণ হলো কি কি? তো ট্রপোস্ফিয়ার তো কোনটা, আমাদের যে বায়ুমণ্ডলের চারটা স্তর থাকে, বায়ুমণ্ডলের চারটা যে স্তর থাকে, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর মেসোস্ফিয়ার আর হচ্ছে থার্মোস্ফিয়ার। তো বায়ুমণ্ডলের যে প্রথম যে অংশটা, স্তরটা যে ট্রপোস্ফিয়ার, এখানে কিন্তু সব ধরনের গ্যাসগুলো থাকে, অক্সিজেন, তারপর নাইট্রোজেন, কার্বন মনোক্সাইড সবই কিন্তু এখানে থাকে। তো জীবাশ্ম জ্বালানি দহনের উৎপন্ন সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসগুলো এখানে কিন্তু থাকে। ট্রপোস্ফিয়ারের বায়ু দূষণের প্রধান কারণ হচ্ছে এই গ্যাসগুলো এই জায়গাটার ভিতরে থাকে, যে 0 থেকে 12 কিলোমিটার বা 15 কিলোমিটার এই রেঞ্জ পর্যন্ত। আরেকটা কি বলা আছে, পারক্সি অ্যাসাইল নাইট্রেট মিশ্র বায়ু দূষক। হ্যাঁ, এটাও হয়। এটা হচ্ছে যে এই গ্যাসগুলো আছে এগুলো কিন্তু মিলে ঝিলে হয়, বুঝছো? এই যে এই গ্যাসগুলো থাকে নাইট্রোজেন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে ওজোন, এই যে এই গ্যাসগুলো আছে এগুলো মিলে ঝিলে আমাদের, তারপর হচ্ছে জলীয় CH3 বা হাইড্রোকার্বনের যে বাষ্পটা থাকে, এগুলো সব মিলে ঝিলে তৈরি হয় পারক্সি অ্যাসাইল নাইট্রেট, বা এটাকে প্যান্স বলা হয়। PAN, প্যান্স, এটা বলা হয় পারক্সি অ্যাসাইল নাইট্রেট। এটা সংক্ষিপ্তটা যদি তোমরা দেখো তাহলে এটা সংক্ষিপ্ত হবে যে হাইড্রোকার্বনের যে বাষ্পটা থাকে সেখান থেকে আটটা আসে, এই যে এটা। তো এই যে যৌগটা আছে প্যান্স বা পারক্সি অ্যাসাইল নাইট্রেট, এই যৌগটা হচ্ছে আমাদের সকালবেলা কুয়াশার সাথে মিক্স হয়ে ফটোকেমিক্যাল যে ইয়েটা তৈরি হয়, একটা স্মোক তৈরি হয়, ওইটা ফটোকেমিক্যাল যে স্মোকটা তৈরি হয় ওইটা হচ্ছে এটা। এটা বাদামি কালার মতো থাকে, সকালবেলা ভোরে আকাশে দেখা যায় বাদামি কালার থাকে। তো এই দুইটা জিনিস হচ্ছে আমাদের প্রধান কারণ। তো ক্লোরিন মনোক্সাইড মুক্তমূলক না, এটা না। ক্লোরিন মনোক্সাইড মুক্তমূলক, ওরা হচ্ছে ওজনের সাথে যা বিক্রিয়া করে, এরা ওজনের সাথে যা বিক্রিয়া করে তখন ওজোন স্তরকে ধ্বংস করে দেয়। তো এটা হচ্ছে 1 এবং 2 সঠিক উত্তর। পরের প্রশ্নটা দেখি, ট্রপোস্ফিয়ারের বৈশিষ্ট্যের মধ্যে 12 কিমি উচ্চতায় বায়ুমণ্ডলের তাপমাত্রা 55 হয়। আচ্ছা আচ্ছা দেখো, এই যে ট্রপোস্ফিয়ারটা হচ্ছে যে প্রথম স্তরটা 0 থেকে 15 কিলোমিটার ভিতরে। তো 12 কিমির উচ্চতায় বায়ুমণ্ডলের তাপমাত্রা 55 ডিগ্রি হয়, এটা -55 ডিগ্রি সম্ভবত। হ্যাঁ, এটা হচ্ছে -55 ডিগ্রি সেলসিয়াস হয়। ওকে, তো এতে তাপমাত্রার উপর দিকে কমতে থাকে। হ্যাঁ, তাপমাত্রার উপর দিকে কমতে থাকে, এতে তাপমাত্রা ক্রমাগত কমতে থাকে। হ্যাঁ, তো এখানে তিনটাই সঠিক রয়েছে। তো এই জায়গাটায় তোমরা যদি একটা চিত্র আঁকে পড়তে পারো, যে স্তরগুলো চারটা স্তর এভাবে থাকে। তো প্রথম স্তরে কি হয়, প্লাস থাকে, দ্বিতীয় স্তরে মাইনাস, তৃতীয় স্তরে আবার প্লাস, চতুর্থ স্তরে আবার মাইনাস। এই প্লাস থাকা মানে কিন্তু তাপমাত্রা বাড়ে এটা না, যে উপরের দিকে উঠলে তাপমাত্রা কমবে, এটাকে স্বাভাবিক ধরে প্লাস ধরা হয়েছে। তো এটা প্লাস আছে মানে হচ্ছে উপরের দিকে আমি যত উঠবো তাপমাত্রা তত কমতে থাকবে, মাইনাস মানে উপরের দিকে আমি যত উঠবো তাপমাত্রা বাড়তে থাকবে। তো কমতে কমতে কত হচ্ছে, -55 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যাচ্ছে। ওকে, পরের প্রশ্নে চলে যাচ্ছে। স্ট্র্যাটোস্ফিয়ার জেট বিমান চলাচল করে। আচ্ছা, স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে
ট্রপোস্ফিয়ারের আরেকটা উপরের স্তর। তো এখানে হচ্ছে জেট বিমানগুলো চলাচল করে। এমনি যে যাত্রীবাহী বিমানগুলো রয়েছে ওগুলো হচ্ছে আমাদের প্রথম স্তরে চলাচল করে, কিন্তু জেট বিমান যেটা সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ারে স্ট্র্যাটোস্ফিয়ারে চলাচল করে। এই অঞ্চলে ঝড় বৃষ্টি থাকে না, এখানে ঝড় বৃষ্টি সব নিচের স্তরে হয়। বায়ুর চাপ 10 মিলিমিটার মার্কুরিক চাপ থেকে 1 মিলিমিটার মার্কুরিক চাপ, ঠিক আছে। বায়ু ঘনত্ব কম হওয়ার জেট বিমানের বায়ু ঘর্ষণ কম হয়। হ্যাঁ, তো এই যে বায়ুর যে ঘর্ষণ আছে এই জিনিসটার জন্য জেট বিমান কিন্তু ওখান দিয়ে চলাচল করে, কারণ জেট বিমান খুবই দ্রুত গতিতে যায়। তো ওইখানে যত ঘর্ষণ কম পাওয়া যায় ততই ভালো। আচ্ছা দেখো, ওজোন স্তর। ওজোন স্তর কোথায় থাকবে? ওজোন স্তর থাকবে স্ট্র্যাটোস্ফিয়ারে। ওজোন স্তর থাকবে 20 থেকে 40 কিমির উপরে থাকে। ইউভি রশ্মির প্রভাবে অক্সিজেন থেকে O2 গঠিত হয়, ঠিক আছে। ওজোন গ্যাস ট্রপোস্ফিয়ার কম উচ্চতায় বায়ু দূষকের কাজ করে। ট্রপোস্ফিয়ারের কম উচ্চতায় বায়ু দূষক রূপে কাজ করে। আচ্ছা, তো ট্রপোস্ফিয়ারের কম উচ্চতা যখন থাকে বায়ু দূষক হিসেবে কাজ করবে। তো এগুলো হচ্ছে ওজোন স্তর। তো এই জায়গাতে তিনটাই সঠিক হচ্ছে, একটু এত কিলোমিটার, হ্যাঁ ঠিক আছে। তো এখানে তিনটাই সঠিক উত্তর। তো ঘূর্ণিঝড়ের জন্য দায়ী কোনটি? ঘূর্ণিঝড়ের জন্য বায়ুর চাপ, বায়ু ঘনত্ব এবং তাপমাত্রা সবগুলি দায়ী। নির্দিষ্ট চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন তত্ত্বীয়ভাবে শূন্য ধরা হয় কখন? যখন আমরা 0 কেলভিন তাপমাত্রা ধরি অথবা -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই তাপমাত্রাগুলোতে গ্যাসের আয়তন তত্ত্বীয়ভাবে শূন্য ধরা হয়। আসলে শূন্য না, তত্ত্বীয়ভাবে শূন্য ধরা হয়। মানে বিষয়টা কি, গ্যাসটা আর কি ইয়া হয়ে যায়, গ্যাসটা লিকুইড হয়ে যায়। আদর্শ গ্যাসসমূহের জন্য গ্যাস অণুগুলোর মধ্যে আকর্ষণ বল থাকে না। এসটিপিতে একক মোলের গ্যাসের আয়তন 22.4 লিটার এবং পাত্রের আয়তনের তুলনায় গ্যাসের অণুসমূহের মোট আয়তন নগণ্য। হ্যাঁ, এখানে সবগুলি তো ঠিক আছে। তো গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল থাকেই না আদর্শ গ্যাসসমূহের ভিতরে, একটা বিষয়। এসটিপিতে তাপমাত্রা 22.4 লিটার, এসএটিপিতে হচ্ছে 24.39, আর পাত্রের আয়তনের তুলনায় এর আয়তনটা খুবই নগণ্য থাকে। এটা হচ্ছে আদর্শ গ্যাস। ডাল্টনের আংশিক চাপ সূত্র কার্যকর হবে কোথায়? উচ্চ চাপে, নিম্ন চাপে স্থির তাপমাত্রায় এর তাপমাত্রা না, এটা হচ্ছে মাত্র 3 নম্বরটা, স্থির তাপমাত্রায় এর তাপমাত্রা। এই জায়গায় সবগুলো হয় না। এই পর্যন্ত সবগুলি দেখলাম যে একসাথে 3টা করে হয়ে যাচ্ছে, আর একটা পাইলাম যেটা সবগুলো হয়নি। সারফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড কোনটি? আবার চলে আসলো। তো মানদণ্ড আমরা যদি বের করি, যে পানির পিএইচ মান দেখছিলাম তার সাথে আমরা ক্ষারতা দেখতে পারি, আর হচ্ছে টিডিএস বের করতে পারি। তবে আমরা আগের একটা ক্লাসে পাইছিলাম সেখানে শুধু পিএইচ ছিল, এই জন্য পিএইচটা দিয়েছিলাম। বায়ু দূষণের কারণ কি কি হতে পারে? দাবানলের জন্য বায়ু দূষণ হতে পারে। ডিডিটি না, ডিডিটি তো সার। ফটোকেমিক্যাল স্মোক, এই যে ফটোকেমিক্যাল স্মোক যেটা ছিল এটা হচ্ছে বায়ু দূষণের কারণ হিসেবে। তাহলে দাবানল এবং ফটোকেমিক্যাল স্মোক এই দুইটা হচ্ছে আমাদের এখানের বায়ু দূষণ। দাবানলের মাধ্যমে কি হয়? দাবানলের মাধ্যমে এখানে অনেক কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। আর ফটোকেমিক্যাল স্মোক যেটা, সেটা তো আমাদের যেই স্মোক তৈরি করে এই যে ইয়াটা, এই যে এটা একটা স্মোক তৈরি করে। এই দুইটা হচ্ছে সঠিক, এক ও তিন। পরের প্রশ্ন দেখো, এফজিডি প্লান্টে ফ্লু গ্যাসের সালফার ডাইঅক্সাইড গ্যাস শোষণ বিক্রিয়া হলো কোনটি হবে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে সালফার ডাইঅক্সাইড বিক্রিয়া ক্যালসিয়াম সালফেট তৈরি হচ্ছে। তারপর হচ্ছে সালফার হাইড্রোজেন সালফারের সাথে সালফার ডাইঅক্সাইড বিক্রিয়া করে পানি তৈরি হচ্ছে। ক্যালসিয়াম কার্বনেটের সাথে সালফার ডাইঅক্সাইড বিক্রিয়া করে ক্যালসিয়াম সালফাইড তৈরি করছে। আচ্ছা, তিনটাই ঠিক আছে। হ্যাঁ, কেন? তিনটা ঠিক আছে। নিচে দূষক পানির ডিও এর পরিমাণ কমায় কি হবে? ডিও এর পরিমাণ কমায়, দেখো অজৈব দূষক হতে পারে, জৈব দূষক হতে পারে, তেজস্ক্রিয় দূষক। তেজস্ক্রিয় দূষক কিন্তু ডিও এর সাথে কোনো সম্পর্কযুক্ত না, তাহলে 1 ও 2।
প্রাকৃতিক গ্যাস প্লাস অক্সিজেন। তো প্রাকৃতিক গ্যাস যেটা ওটার সাথে অক্সিজেনের বিক্রিয়া করে, মানে একটা দহন বিক্রিয়া হবে, দহন বিক্রিয়া হয়ে এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি হচ্ছে। এই যৌগটিতে গ্রিন হাউস প্রভাবের কারণ, হ্যাঁ গ্রিন হাউস প্রভাবের কারণ অবশ্যই হবে। কার্বন ডাইঅক্সাইড যেটা আছে ইউরিয়া উৎপাদন ব্যবহৃত হয়, নিরপেক্ষ অক্সাইড, নিরপেক্ষ অক্সাইড নয়, কার্বন ডাইঅক্সাইড নিরপেক্ষ অক্সাইড নয়। তাহলে 1 ও 2, 1 ও 2 হচ্ছে সঠিক উত্তর এখানে। 152 অ্যাসিডের তীব্রতার ক্ষেত্রে। আচ্ছা, অ্যাসিডের তীব্রতার ক্ষেত্রে এই যে ক্রমটা দেওয়া আছে এখানে, অক্সি অ্যাসিডের ক্ষেত্রে বিষয়টা দেখো, এই যে পারক্লোরিক অ্যাসিড এটা তো সবচেয়ে অ্যাসিড বেশি থাকে আমরা জানি, কিন্তু এটা চাইতে সালফারিক অ্যাসিড বেশি নিচ্ছে, তার মানে এটা আগে কাটতে পারি। তো 1 ও 3 হয়, 1 ও 3 হয়। তো এগুলো একটু হিসাব করলে বের হয়ে যায়, এটা অক্সি অ্যাসিডগুলো কেন্দ্রীয় মূলের ঝাড় মানটা বের করতে পারো। বর্নস্টেড লাউরির অ্যাসিড হলো, বর্নস্টেড লাউরি অ্যাসিড কি হবে? এটা হচ্ছে প্রোটন দান করে, তাই না? হচ্ছে প্রোটন দান করে। তো কে কে প্রোটন দান করতে পারবে? এ পারবে, এ পারবে, এটা সবাই প্রোটন দান করতে পারবে, তিনটাই, তাই না? এখানে প্রোটন তো অনেক আছে, 3টা আছে, একটা দান করলো, এখানে একটা দান করলো, তারপর এটা থেকে আরেকটা দান করলো। তো প্রোটন দান করতে পারে, পানি তো উভয় ধরনের, দানও করতে পারে গ্রহণও করতে পারে। অ্যামোনিয়া এর ক্ষারধর্মী যৌগ কারণ হচ্ছে জোর ইলেকট্রন দাতা। লুইস অ্যাসিডের ক্ষেত্রে যদি চিন্তা করি, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, আচ্ছা প্রোটন গ্রহীতা, প্রোটন গ্রহণ করে, কি ব্যাপার সব অপশন সবই দিয়ে দিচ্ছে। দেখো এই যে অ্যামোনিয়া, অ্যামোনিয়া ক্ষারধর্ম হচ্ছে, এরা হচ্ছে লুইস লুইস ক্ষার, মানে এই যে ইলেকট্রন দুইটা, মুক্ত জোড়ের ইলেকট্রন দুইটা, এটা কি করতে পারে? দান করতে পারে। আর অ্যাসিডের সাথে তো বিক্রিয়া করে, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, এই জন্য তো ক্ষার। এরপর হচ্ছে প্রোটন গ্রহীতা। তো প্রোটন গ্রহণ করে কি হয়ে যায়? ও প্রোটন গ্রহণ করে, ও হচ্ছে, তো এটা তো ছিল, এটার সাথে একটা যদি প্রোটন গ্রহণ করে H+, তখন হয়ে যায় NH4। পরগুলো দেখি। খাদ্য শৃঙ্খলে ভারী ধাতুর আয়ন যুক্ত হলে মানুষের শরীরে কি কি হতে পারে? দেখো, ক্রোমিয়াম প্লাস আয়নের দূষণের ফলে অ্যানিমিয়া রোগ হয়, লেড আয়নের দূষণের ফলে শিশুর আইকিউ বা বুদ্ধিমত্তা হ্রাস পায়, ঠিক আছে, এবং ক্যাডমিয়াম আয়নের ফলে অস্থিভঙ্গুর রোগ হয়ে যায়। হ্যাঁ, এখানে তিনটাই ঠিক রয়েছে। তো মানবদেহে ক্যাডমিয়াম আয়ন দ্বারা ক্যালসিয়াম 2+ আয়নের প্রতিস্থাপনের ফলে কি হয়? হাড় ক্ষয়প্রাপ্ত হয়। আচ্ছা, হাড় তো ক্ষয়প্রাপ্ত হবেই, যে ক্যাডমিয়ামটা কি করে? ক্যালসিয়াম, আমাদের হাড়ে তো ক্যালসিয়াম থাকে। আচ্ছা, ক্যালসিয়ামের ক্ষেত্রে মনে আছে যে আমরা গরুর ক্যালসিয়াম খাচ্ছি, নালার ভিতরে যেই তরল পদার্থ যেটা আমরা ক্যালসিয়াম আকারে টাকা টাকা প্লেট ভেঙে খাচ্ছি, আসলে ওই জিনিসটা ক্যালসিয়াম না, এটা হচ্ছে চর্বি। ক্যালসিয়ামটা মেইনলি হাড়ে থাকে। তো এই হাড়টা, এই হাড় থেকে ক্যালসিয়াম 2+টা কি করে? প্রতিস্থাপন করে ক্যাডমিয়াম, মানে ক্যালসিয়ামের জায়গায় ক্যাডমিয়াম ঢুকে যায়, যার কারণে হাড়টা কি হয়? ভঙ্গুর হয়ে যায়। তা হাড় ক্ষয়প্রাপ্ত হয়, হাড় ভঙ্গুর হয়, হাড়ের প্রাণনাশী ক্রিয়া ব্যাহত হয়। ওটাই। ক্যাডমিয়াম আয়ন দ্বারা ক্যালসিয়াম 2+ আয়ন প্রতিস্থাপনের ফলে মানবদেহে, ওই প্রশ্নটাই অপশনগুলো একটু আলাদা করে দিয়েছে। তো কি হতে পারে? জাপানের এটাই রোগ দেখা দেয়। তো অস্থির মধ্যে ছিদ্রযুক্ত হয়, অস্টিওপোরোসিস, ও ব্লাড ক্যান্সার হতে পারে। ব্লাড ক্যান্সারের সাথে তো এখানে সম্পর্ক নেই। আচ্ছা, তাহলে প্রথম দুইটা হবে, জাপানে ইটাই যে রোগটা দেখা দেয় এটা হয়, এবং অস্থির মধ্যে ছিদ্রযুক্ত অস্টিওপোরোসিস যে রোগটা হয়। লেডের বিষক্রিয়ার ক্ষেত্রে ডব্লিউএইচওর মতে লেডের পরিমাণ 50 ppb দেওয়া আছে, এর বেশি হলে লেডের বিষক্রিয়া ঘটে। আর্সেনিকের মতে লেডের বিষক্রিয়া গর্ভবতী মহিলা মৃত সন্তান জন্ম দেয়, এবং ক্রোমিয়ামের মতে লেড হিসেবে হিমোগ্লোবিন উৎপাদনে বাধা দেয়। হ্যাঁ, দেখ এখানে কি হচ্ছে, তিনটাই হিমোগ্লোবিন উৎপাদনে বাধা দেয়। তো আর্সেনিকের বিষক্রিয়া, ডব্লিউএইচসি আর্সেনিকের মানবদেহে সহ্য সীমা দেওয়া আছে 0.5 ppm। দেখো এখানে একটা 0 ছিল, 0.05 ছিল, তার মানে এখানে এটা ভুল দেওয়া আছে, এই অপশনটা হবে না। তো প্রথম অপশনটা যদি বাদ দেই, বাকি থাকে দুইটা অপশন, তো দুইটা অপশনই হয়ে যায়। এবং দেখো আর্সেনিকের ক্রনিক বিষক্রিয়া প্লাক ফুড ডিজিজটা হয়,
এবং আর্সেনিকের দূষণে ফুসফুস ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে। দূষক পদার্থ বায়ুতে ও পানিতে দ্রবীভূত হওয়ার কৌশল। এক্ষেত্রে কি করে, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড, ক্রোমিয়াম যে 3+ আয়নটা রয়েছে, এগুলো হচ্ছে দূষিত পানিতে আয়নের ডাইপোল বল দ্বারা আকৃষ্ট হয়ে থাকে। ট্যানারি লোমনাশক অ্যামিন পানিতে হাইড্রোজেন বন্ধন দ্বারা আকৃষ্ট হয়ে থাকে। এবং বায়ু দূষক যেগুলো থাকে, যেমন কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইডের সাথে নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে ডাইপোল আয়ন বিশিষ্ট ডাইপোল বল কার্যকর থাকে। ওকে, অপশনে দেখা যাচ্ছে না, এখানে তিনটাই ঠিক আছে। আচ্ছা, বৈশ্বিক উষ্ণতা হ্রাসের জন্য কি করতে হবে? পেট্রোলিয়াম জ্বালানি ব্যবহার বাড়াতে হবে। এটা তো কোনোভাবেই না, কারণ আমাদের পেট্রোলিয়াম জ্বালানি যেটা আছে, এটা ব্যবহারের কারণে কিন্তু বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তো এই জ্বালানির ব্যবহারটা আমাদের কমায় ফেলতে হবে। কার্বন নিঃসরণ কমাতে হবে ও অধিক হারে বনায়ন করতে হবে। বনায়ন করলে কি হবে, যে অক্সিজেন দান করবে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করবে। তার মানে এটা বাদ দিয়ে প্রথম দুইটা আনসার করব। আচ্ছা, তো টেক্সটাইল শিল্প, বর্জ্য পানি, নদী। তো টেক্সটাইল শিল্প থেকে যে বর্জ্য পানি এগুলো বের হয়, ওটা নদীতে যায় ফেলায়। তো তখন নদীর পানির কি অবস্থা হয়? দেখো, নদীর পানির পিএইচ কি অবস্থা হবে? ডিও হ্রাস পাবে, বিওডি হ্রাস পাবে, বিওডি হ্রাস পাবে না, ডিও হ্রাস পাবে, টিডিএস বাড়বে। ওকে, টিডিএস বাড়বে। দেখো, বিওডি যত হ্রাস পায় তত পানি কিন্তু ভালো। আমাদের ডিও হ্রাস পায় মানে পানির অবস্থা খারাপ। ডিও হচ্ছে আমাদের 5 থেকে 6 ppm এর ভিতর থাকতে হয়। ওকে, আর যে বিওডি জিনিসটা আছে, ওইটা হচ্ছে 20 ppm এর কাছাকাছি হলে ভালো হয়। তো এই জায়গাটায় আমাদের 1 ও 3 হচ্ছে সঠিক উত্তর। 1 ও 3। আচ্ছা, খাদ্য শৃঙ্খলের মাধ্যমে মানুষের শরীরে ক্যাডমিয়াম ধাতুর অনুপ্রবেশের ফলে কি হয়? উচ্চ রক্তচাপ হয়, অস্থির ভঙ্গুরতা দেখায় এবং ফুসফুসে আক্রান্ত হয়। 2 ও 3, অস্থির ভঙ্গুরতা ও ফুসফুস আক্রান্ত হয়, উচ্চ রক্তচাপ এর বিষয় না। তো ক্যাডমিয়াম যেটা ক্যালসিয়ামকে প্রতিস্থাপন করে ফেলে, ওই জায়গাটা সমস্যা হয়। তো গ্যাসের গতিশক্তি নির্ভর করে কিসের উপর? তাপমাত্রার উপর, পি ও ভি এর উপর, গ্যাসের প্রকৃতির উপর। তাপমাত্রার উপর তো নির্ভরশীল হবেই, আর হচ্ছে গ্যাসের প্রকৃতির উপর, গ্যাসটা কোন ধরনের। ঠিক আছে, তো গ্যাসের গতিশক্তি মেইনলি হচ্ছে তাপমাত্রাটার উপর নির্ভর করে। ঠিক আছে, যেমন এই যে গতিশক্তির সূত্রটা যদি আমরা দিই, √3RT। দেখো, আমরা এখন যে প্রশ্নগুলো আছে, যে এর আগে আমরা পড়ছিলাম বহুপদী সমাপ্তি সূচক, তো এখন যে প্রশ্নটা আছে এটা হচ্ছে তোমাদের বইয়ের যে অভিন্ন তথ্যভিত্তিক যে প্রশ্নগুলো রয়েছে 180 থেকে, ওই প্রশ্নগুলো কিন্তু এখান থেকে পাবো। ওকে, ওই প্রশ্নগুলো এখান থেকে পেয়ে যাবো। তো দেখো, এখানে কয়টা প্রশ্ন আছে? মোটামুটি 10টার মতো প্রশ্ন আছে। তো এই জায়গাটা তোমাদের একটা উদ্দীপক দিয়ে দেয় পরীক্ষায়, মাঝে মাঝে 2-1টা করে আসে কোশ্চেন। সম আয়তন বিশিষ্ট 4টি ফ্লাক্সের যথাক্রমে হিলিয়াম, নিয়ন, আর্গন এবং ক্রিপ্টন গ্যাস আছে। প্রতিটি ফ্লাক্সে গ্যাসের চাপ সমান। আচ্ছা, দেখো, এখানে সম আয়তনও দেওয়া আছে, আবার চাপও সমান দেওয়া আছে। তো সম চাপ এবং সম আয়তন দেওয়া আছে, এবং এই গ্যাসগুলো আছে, তা সবই সমান পরিমাণ আছে। এখন বলছে কোন ফ্লাক্সে গ্যাসের ঘনত্ব সবচেয়ে বেশি। কোন ফ্লাক্সে গ্যাসের ঘনত্ব সবচেয়ে বেশি? প্রথমটি, দ্বিতীয়টি এবং তৃতীয়টি। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের দেখতে পাচ্ছি যে সবই সমান, তাহলে এখানে কিউপ্রনটা ভর বেশি, তাহলে ওরই তো ঘনত্ব সবচেয়ে বেশি থাকার কথা। তার এখানে চতুর্থ নাম্বারটা হবে, যেহেতু কিউপ্রনের ভর সবচেয়ে বেশি হচ্ছে এখানে। পরের প্রশ্ন দেখো, যে কোন ফ্লাক্সে সবচেয়ে বেশি সংখ্যক পরমাণু থাকবে। আচ্ছা, পরমাণুর বিষয়টা হচ্ছে অণুর সাথে সম্পর্কিত, বা হচ্ছে মোল সংখ্যার সাথে সম্পর্কিত। আমরা যদি বের করতে পারি এখানে মোল সংখ্যা কার কত বেশি, তাহলে কিন্তু এটা বের হয়ে যায়। তো দেখো, ওই উদ্দীপকটা থেকে কিন্তু এই প্রশ্নটা আসছে, দ্বিতীয় নাম্বার।
সময় এত বিশিষ্ট বলা আছে এবং প্রতি ফ্লাক্সে গ্যাসের চাপও সমান। তো এই জায়গা থেকে আমরা বলতে পারি যে পিবি তাহলে এটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, মানে হচ্ছে আমাদের মোল সংখ্যাটা কিন্তু এখানে সমান থাকতেছে বা কনস্ট্যান্ট থাকতেছে। তার মানে এই সবগুলো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন এদের সবগুলোর মোল সংখ্যা সমান। তো মোল সংখ্যা যদি সমান হয় তাহলে চৌনের সংখ্যা সমান হবে, পরমাণুর সংখ্যা সমান হবে, তাহলে সব ফ্লাক্সে সমান হবে। আচ্ছা দেখো, উদ্দীপকে অনুধাবন করো এবং প্রশ্ন উত্তর দাও। একটা উদ্দীপক দেওয়া আছে, বির সাথে টি এর একটা সম্পর্ক দেওয়া আছে। বির সাথে টি এর একটা সম্পর্ক দেওয়া আছে। এখন বলছে এক্স বিন্দুতে তাপমাত্রা কত হচ্ছে। তাহলে এই বিন্দুতে তাপমাত্রা কত হচ্ছে, এই বিন্দু এক্স বিন্দু তো জিরোতে শুরু হচ্ছে। আচ্ছা, এখানে হচ্ছে বিষয় আছে -273 0°C, যেটা একদম বিন্দুতে আছে, মানে 0 কেলভিনে। -273°C। আচ্ছা, পরের সূত্র দেখো, যে বয়লের সূত্রের সাথে উদ্দীপকের চিত্রের কোনটা মিলে। দেখো, বয়লের সূত্রের সাথে কোনটা মিলে, এখানে পি স্থির, তাই না, পি স্থির আছে। তাহলে পি স্থির যদি থাকে তাহলে এখানে আমরা পি এর সাথে টি, এখানে বয়েলের সূত্র থাকবে, আবার এটা চার্লসের সূত্র। চার্লস এবং বয়েল একত্রিতভাবে একটা সূত্র দিতে হবে। তাহলে এই সূত্রটা হচ্ছে পিবি ইকুয়াল টু কেটি, যে সূত্রটা থাকে, এই যে পিবি ইকুয়াল টু কেটি। আচ্ছা, এখানে দেখো তিনটা পাত্র দেওয়া আছে। তো প্রতিটা পাত্রে 10 গ্রাম নাইট্রোজেন, এখানে 10 গ্রাম অক্সিজেন, 10 গ্রাম কার্বন ডাইঅক্সাইড সমান সমান ভাবে দেওয়া আছে। উদ্দীপকের প্রদত্ত গ্যাসের অনুসমূহের গতিশক্তি কোনটা বেশি হবে। আচ্ছা, গতিশক্তির ক্ষেত্রে যদি বের করতে চাও তোমাদের হিসাব নিকাশ ছাড়াই কিন্তু বের করতে পারো। কিভাবে? এই জায়গাটায় যার ওজন যত কম হয় সে তত বেশি জোরে দৌড়াতে পারে, তার মানে তাদের গতিশক্তি তত বেশি হচ্ছে। এখানে দেখো নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন এক সিরিয়াল করাই আছে, তার মানে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন এই ক্রমটা ঠিকঠাক আছে। ওকে, পরের প্রশ্নে চলে যাই। তো বি পাত্রের গ্যাসটির আরএমএস বেগ বের করো। বি পাত্র হচ্ছে এটা, অক্সিজেন আছে এবং এখানে 10 গ্রাম অক্সিজেন আছে। তো আরএমএস বেগটা বের করতে গেলে আমাদের যে সূত্রটা আছে সূত্র দিয়ে বের করতে পারি। দেখো, CRMS √3RT/m। ওকে, তো এই জায়গাটায় আমাদের যে মানগুলো বসায় দিলেই হয়ে যাচ্ছে, মানগুলো বসায় দিলেই হয়ে যাচ্ছে। 8.314 গুণ হচ্ছে তার টেম্পারেচার কত দেওয়া আছে। দেখো টেম্পারেচার দেওয়া আছে 25°C, তার মানে হচ্ছে 298। নিচে এম এর মান, অক্সিজেন কত 32, বাস এটা ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে, এটা ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে। আচ্ছা, ক্যালকুলেশন করো তোমরা, কত হচ্ছে মানটা বের করে দাও। আচ্ছা, আমি একটু দেখে নিই, এই যে এই মানটা আসবে, এটা ক্যালকুলেশন করে নিব। পরের প্রশ্নে যাচ্ছি। দেখো 17°C তাপমাত্রায় 105 কিলোপ্যাসকেল চাপে 0.6 লিটার হাইড্রোজেন গ্যাসে পানির উপর সংগ্রহ করা হলো। আচ্ছা, এখন 17°C তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ 3.25 কিলোপ্যাসকেল দেওয়া আছে। তো শুষ্ক হাইড্রোজেন গ্যাসের চাপ কত? শুষ্ক, এক্ষেত্রে কি করবা, যে আমাদের এই যে মোট চাপটা যেটা আছে 17°C তাপমাত্রায় যে চাপটা আছে, এটা এই চাপ থেকে জলীয় বাষ্পের উপরে যে চাপটা আছে এটা আমাদের বিয়োগ করে দিতে হবে, তাহলে হচ্ছে আমাদের টোটাল মানটা বের হয়ে যায়। তো এখানে 105 থেকে যদি আমরা 3.25 বিয়োগ করি তখন কত দাঁড়াচ্ছে, 3.25 5 থেকে যদি বিয়োগ করি 1.7 সামথিং, এটা হবে 101.75। বুঝছো, এখানে কি করবা, এই যে এই দুটা 105 কিলো প্যাসকেল যেটা ছিল এটা থেকে বিয়োগ করতে হবে 3.25, এটা বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমাদের মানটা আসে 101.750
কিলোপ্যাসকেল। ওকে, এখন কি বলছে যে এসটিপিতে ওই হাইড্রোজেন গ্যাসের আয়তন কত বের করতে হবে। তো এসটিপিতে যদি বের করতে চাই ওই হাইড্রোজেন গ্যাসের আয়তন, তখন আমাদের যে সূত্রটা আছে ওই সূত্রতে আমাদের বের করে ফেলতে হবে। তো P1 B1 P2 B2 ওই মান দিয়ে আমাদের মানটা বের করে নিতে হবে। আচ্ছা, এখন দেখো এসটিপি মানে কিন্তু আমাদের একটা মান জানা আছে। এসটিপি মানে হচ্ছে এই জায়গাটায় দেখো, এসটিপি মানে হচ্ছে এখানে হচ্ছে 25°C অথবা 298 কেলভিন অথবা 298 কেলভিন, এই মানটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তো আমাদের যে সূত্রটা আছে দেখো, P1 B1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2। ওকে, তো এখানে T1 মান তো দেওয়া আছে 17, T1 মানটা দেওয়া আছে না, T1 মানটা দেওয়া আছে 17। এটা মানে শেষ আজকের ক্লাসে, এটাই শেষ। আচ্ছা, তো দেখো এই জায়গায় T1 এর মানটা কত দেওয়া আছে, T1 এর মানটা দেওয়া আছে 117। এটার সাথে যদি 273 সাথে যদি 17 যোগ করি তাহলে যে মানটা আসে সেটা হচ্ছে T1। আর T2 এর মানটা হচ্ছে এসটিপিতে সেটা পাইলাম T2। ওকে, তো T1 T2 পেয়ে গেলাম। এখন P1 P2 এই মানটা কোথায় পাবো, এ দেখো P1 যে মানটা ছিল সেটা হচ্ছে এই যে এই জায়গায় যে মানটা পাইলাম না, ওটা হচ্ছে P1 105। আর এইখানে ক্যালকুলেশন করে যে মানটা পেলাম সেটা হচ্ছে কি P2। ওই যে এর আগে যে ক্যালকুলেশন করে একটা মান পেলাম না, 101 পয়েন্ট সামথিং, 101 পয়েন্ট সামথিং, এটা না, 101 পয়েন্ট সামথিং একটা মান পাইছিলাম যে আগের প্রশ্নটা। এটা তো এই যে আগের উদ্দীপকে একটা মান পাইছিলাম যেটা বিয়োগ করে সেটা হচ্ছে 101.750, এই মানটা পাইছিলাম, তাই না? ওকে, এই মানটা পেয়েছিলাম। তো এটা হচ্ছে আমাদের T1। আর T2 হচ্ছে এসটিপিতে যে মানটা আসবে, এসটিপিতে T2 মান কত হচ্ছে, P2 মান এখানে আমরা ধরবো 101.325 কিলোপ্যাসকেল। আচ্ছা, আমি অন্য একটা কালার দিয়ে আলাদা করে দিচ্ছি। বাস, এখন এই সবগুলো মান আমরা পেয়ে গেছি। সবগুলো মান যদি আমরা সূত্রের ভিতরে ইনপুট করে আমাদের B2টা বের করতে বলছে, যে হাইড্রোজেন গ্যাসের আয়তনটা মানে হচ্ছে B2টা আমাদের বের করতে হবে। তো এই জায়গাটা থেকে যদি আমরা B2 মানটা আনি তাহলে কি দাঁড়ায়, B2 ইজ ইকুয়াল টু এখানে কি দাঁড়াবে, P1 B1 T2 আর এই পাশে আসবে P2 T1 P2 T1। বাস, তো এই যে এই জায়গাটা যদি আমি সবগুলো মান বসায় দিই, P1 এর মান হচ্ছে 101 পয়েন্ট কত পাইছিলাম 75 গুণ B1 এর মান কত পাইছিলাম, B1 এর মান তো দেওয়া আছে এই যে 0.6 লিটার, 0.6 লিটার গুণ আর T2 মান, T2 মানটা হচ্ছে এই যে এসটিপিতে 200, আচ্ছা 298 এসটিপির যে মানটা আছে ওইটা। আচ্ছা, এই মানটা পাওয়ার পর আচ্ছা এই মানটা পাওয়ার পর এখন আমাদের কি করতে হবে, T1 এর মান, এখানে P1 এর মান কত পেয়েছিলাম, P1 এর মান হচ্ছে পরে যেটা আমরা পাবো P2 এর মানটা। ওকে, P2 এর মানটা হচ্ছে স্ট্যান্ডার্ড যে মানটা 325, মানে এই যে স্ট্যান্ডার্ড যে মানটা পাইছিলাম এসটিপি থেকে ওইটা। আর এই যে এই জায়গায় 17 সাথে যদি আমরা যেটা গুণ করি T1, এটা গুণ করলে কত হচ্ছে
1790, 290 হচ্ছে। তো এখন হচ্ছে 290, বাস। এখন এটা একটু ক্যালকুলেশন করে নাও। এটা ক্যালকুলেশন করলে, আচ্ছা এসটিভিতে হচ্ছে 298 না তো, এসটিভিতে হচ্ছে টির মান 200, টির মান হবে 273 কেলভিন, 273 কেলভিন, সরি। বাস, এখন এই জিনিসটা যদি হিসাব করো তাহলে মানটা বের হয়ে যাবে। আচ্ছা এটা হিসাব করে জলদি করে ফেলো। বোঝা গেছে কিভাবে করতে হবে? মেইনলি হচ্ছে আমাদের এই সূত্রটা বসাতে হবে, P1 B1 বাই T1, P2 B2 বাই T2। এখন P1 B1 কোনগুলো? আগের যেগুলো ছিল ওগুলো হচ্ছে P1 B1, আর এসটিভিতে যেটা বের করব ওইটা হচ্ছে P2 B2 T2 এগুলো। মানে এসটিভিতে আমাদের মানগুলো জানি, দেখো P2 মান জানি যেটা 101.325 কিলো প্যাসকেল, যেহেতু এখানে আমরা কিলো প্যাসকেল নিতে হবে কারণ আমাদের এই জায়গার যে চাপটা দেওয়া আছে চাপটা কিন্তু সব কিলো প্যাসকেলে দেওয়া, তাই এই জন্য আমরা P2 মানটা এটাও কিলো প্যাসকেলে নেব। তো এসটিভির কারণে আমরা এটা নিতে পারি, এসটিভির কারণে আমাদের যে টির মানটা নিয়েছিলাম এখানে 273, আর হচ্ছে পির মানটা নিয়েছিলাম 101.325, এটা নিয়েছিলাম কিলো প্যাসকেল, আর হচ্ছে কেলভিন। ওকে, তো এই জায়গায় আমরা T1 T2 পেয়ে গেছিলাম, লাগবে কি V2, এই V2টা লাগবে, V2টা লাগবে। সেই V2টা আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে বের হয়ে যায়। আর P1 কোনটা? P1 হচ্ছে এই যে আমাদের ক্যালকুলেশন করে যেটা পাইছিলাম 101.750, এটা P1। আর B1 তো এখানে দেওয়া আছে 0.6 লিটার, আর T1 দেওয়া আছে দেখো 17 সেলসিয়াস। এটাকে যদি আমরা কেলভিনে নিই তখন 298 কেলভিন, 290 কেলভিন হয়। এখন এই সব মানগুলো যদি এখানে বসিয়ে ক্যালকুলেশন করো না তাহলে কিন্তু অ্যান্সারটা চলে আসতেছে। ওকে, তো এই পর্যন্তই ছিল আজকের ক্লাসটা। তো পরিবেশ রসায়ন এখানেই সমাপ্ত হলো এই ক্লাসটা। তো পরবর্তীতে পরের ক্লাসগুলোতে আমরা জৈব রসায়ন নিয়ে আলোচনা করব। তো জৈব রসায়ন একটা বড় চ্যাপ্টার জানো, আর জৈব রসায়ন কিন্তু আমার সবচেয়ে ফেভারিট একটা চ্যাপ্টার। আর এটা আমি খুব ভালোভাবে খুব ভালো পারি এটা বলবো না, কারণ আমার খুব ভালো লাগে এটা বলবো। ঠিক আছে, জৈব রসায়নটা আমার খুব ফেভারিট এবং খুব ভালো লাগে। তো ওই চ্যাপ্টারটা আশা করি তোমরা এনজয় করবা। তো ওই চ্যাপ্টারটা করার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ। আল্লাহ হাফেজ।